অসম্ভব বলিয়া শেখর ললিতার আশা একেবারেই ত্যাগ করিয়াছিল। প্রথম কটা দিন সে মনে মনে অত্যন্ত ভয়ে ভয়ে থাকিত, পাছে হঠাৎ সে আসিয়া উপস্থিত হয়, পাছে সব কথা প্রকাশ করিয়া দেয়, পাছে এইসব লইয়া লোকের কাছে জবাবদিহি করিতে হয়। কিন্তু কেহই তাহার কৈফিয়ত চাহিল না। কোনো কথা প্রকাশ পাইয়াছে কিনা তাহাও বুঝা গেল না, কিংবা সে বাড়ি হইতে এ বাড়িতে কেহ আসা যাওয়া পর্যন্ত করিল না। শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটি ছিল, তাহার উপর দাঁড়াইলে ললিতাদের ছাদের সবটুকু দেখা যাইত। পাছে দেখা হয় এই ভয়ে সে এই ছাদটায় পর্যন্ত দাঁড়াইত না। কিন্তু যখন নির্বিঘ্নে 1 মাস কাটিয়া গেল, তখন সে নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল, হাজার হোক মেয়ে মানুষের লজ্জা শরম আছে, এই সকল ব্যাপার সে প্রকাশ করিতেই পারে না। সে শুনিয়াছিল ইহাদের বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিতে চাহে না। এ কথা সে বিশ্বাস করিল এবং সৃষ্টিকর্তা তাহাদের দেহে এই দুর্বলতা দিয়াছেন বলিয়া সে মনে মনে তাহার বুদ্ধির প্রশংসা করিল। অথচ শান্তি পাওয়া যায় না কেন? যখন হইতে সে বুঝিল আর ভয় নাই, তখন হইতেই এক অভূতপূর্ব ব্যথায় সমস্ত বুক ভরিয়া উঠিতেছে কেন? রহিয়া রহিয়া হৃদয়ের অন্তরতম স্থল পর্যন্ত এমন করিয়া নিরাশায়, বেদনায়, আশঙ্কায় কাঁপিয়া উঠে কেন? তবে তো ললিতা কোনো কথাই বলিবে না, আর একজনের হাতে সঁপিয়া দিবার সময় পর্যন্ত মৌন হইয়া থাকিবে। তাহার বিবাহ হইয়া গিয়াছে, সে স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে মনে হইলেও অন্তরে বাহিরে তাহার এমন করিয়া আগুন জ্বলিয়া উঠে কেন? পূর্বে সে সন্ধ্যার সময় বেড়াইতে বাহির না হইয়া সম্মুখের খোলা ছাদটার উপর পদচারণা করিত। আজও তাহাই করিতে লাগিল, কিন্তু একটি দিনও ও বাড়ির কাহাকেও ছাদে দেখিতে পাইল না। শুধু একদিন আন্নাকালী কি করিতে আসিয়াছিল, কিন্তু তাহার প্রতি দৃষ্টি পড়িতেই চোখ নামাইয়া ফেলিল এবং শেখর তাহাকে ডাকিবে কিনা স্থির করিবার পূর্বেই অদৃশ্য হইয়া গেল। তাহারা যে পথ বন্ধ করিয়া প্রাচীর তুলিয়া দিয়াছে, ইহার অর্থ ওই 1 ফোঁটা কালি পর্যন্ত জানিয়াছে। আরও 1 মাস গত হইল। একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন, এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস শেখর? শেখর ঘাড় নাড়িয়া বলিল, না। মা বলিলেন, প্রায় 2 মাস পর কাল তাকে ছাদে পেয়ে ডাকলুম। মেয়েটা আমার কেমন একরকমের হয়ে গেছে, রোগা, মুখখানি শুকনো, যেন কত বয়স হয়েছে। এমনি গম্ভীর, কার সাধ্যি দেখে বলে 14 বছরের মেয়ে আমার। তাহার চোখে জল আসিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া ভারী গলায় বলিলেন, পরনের কাপড়খানি ময়লা, আঁচলের কাছে খানিকটা সেলাই করা। জিজ্ঞেস করলাম, তোর কাপড় নেই মা? বললে তো আছে, কিন্তু বিশ্বাস হয় না। কোনো দিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না, আমিই দিই। আমিও তো 6-7 মাস কিছু দিইনি। তিনি আর বলিতে পারিলেন না, আঁচল দিয়া চোখ মুছিতে লাগিলেন। ললিতাকে যথার্থই তিনি নিজের মেয়ের মতো ভালোবাসিতেন। শেখর আর একদিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল। অনেকক্ষণ পরে তিনি পুনরায় বলিলেন, আমি ছাড়া কোনোদিন সে কারো কাছে কিছু চাইতেও পারে না। অসময় খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতে পারে না। সেও আমি, ওই আমার কাছেই ঘুরে বেড়াতো। আমি তার মুখ দেখলেই টের পেত। আমার সেই কথাই মনে হয়, শেখর হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায়, কেউ তাকে বোঝেও না, জিজ্ঞেসও করে না। আমাকে তো শুধু মা বলে সে ডাকে না, মায়ের মতো ভালো যে বাসে। শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইতে পারিল না। যেদিকে চাহিয়াছিল সেই দিকেই চাহিয়া থাকিয়াই কহিল, বেশ তো মা, কি তার দরকার ডেকে জিজ্ঞেস করে দাও না কেন? নেবে কেন? উনি যাওয়ার সময় পথটা পর্যন্ত বন্ধ করে দিলেন। আমি বা দিতে যাব কোন মুখে? ঠাকুরপো দুঃখের জ্বালায় না বুঝে যেন একটা অন্যায় করেছেন, আমরা আপনার লোকের মতো কোথায় একটা প্রায়শ্চিত্ত করিয়ে ঢেকে দেব তা নয়, একেবারে পর করে দিলুম।
আর তাও বলি, এর পিড়াপিড়িতেই সে জাত দিয়ে ফেলেছে। কেবল তাগাদা, মনের ঘেন্নায় মানুষ সব করতে পারে শেখর। বরং আমি তো বলি, ঠাকুরপো ভালোই করেছেন। ওই গিরিন ছেলেটি আমাদের চেয়ে তাঁর ঢের বেশি আপনার। তার সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে, তা আমি বলছি। শুনছি আসছে মাসেই বিয়ে হবে। হঠাৎ শেখর মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আসছে মাসেই হবে নাকি? তাই তো শুনি। শেখর আর কিছু জিজ্ঞাসা করিল না। মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, ললিতার মুখে শুনলাম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই। না থাকবারই কথা। একে তো নিচের মনে সুখ নেই, তাতে বাড়িতে নিত্য কান্নাকাটি। 1 মিনিটের তরেও ও বাড়িতে শান্তি নেই। শেখর চুপ করিয়া শুনিতেছিল, চুপ করিয়াই রহিল। খানিক পরে মা উঠিয়া গেলে সে বিছানায় আসিয়া শুইয়া পড়িল। সে ললিতার কথা ভাবিতে লাগিল। এই গলিটায় দুখানা গাড়ির স্বচ্ছন্দে যাতায়াতের স্থান হয় না। একখানা গাড়ি খুব এক পাশে ঘেঁষিয়া না দাঁড়াইলে আরেকটা যাইতে পারে না। দিন 10 পরে শেখরের অফিস গাড়ি গুরুচরণের বাটির সম্মুখে বাধা পাইয়া স্থির হইল। শেখর অফিস হইতে ফিরিতেছিল। নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিয়া জানিল ডাক্তার আসিয়াছেন। সে কিছুদিন পূর্বে মায়ের কাছে শুনিয়াছিল গুরুচরণের শরীর ভালো নাই, তাই মনে করিয়া আর বাড়ি গেল না। সোজা গুরুচরণের শোবার ঘরে আসিয়া উপস্থিত হইল। তাই বটে, গুরুচরণ নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন। একপাশে ললিতা এবং গিরিন শুষ্ক মুখে বসিয়া আছে। সম্মুখে চৌকির ওপর বসিয়া ডাক্তার রোগ পরীক্ষা করিতেছেন। গুরুচরণ অস্ফুট স্বরে বসিতে বলিলেন। ললিতা মাথার আঁচলটা আরো একটু টানিয়া দিয়া মুখ ফিরাইয়া বসিল। ডাক্তার পাড়ার লোক, শেখরকে চিনিতেন। রোগ পরীক্ষা করিয়া ঔষধ ব্যবস্থা করিয়া তাহাকে সঙ্গে করিয়া বাহিরে আসিয়া বসিলেন। গিরিন পিছনে আসিয়া টাকা দিয়া ডাক্তার বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে রোগ এখনো অধিক দূর অগ্রসর হয় নাই, এই সময়ে বায়ু পরিবর্তনের নিতান্ত আবশ্যক। ডাক্তার চলিয়া গেলে উভয়ই আরেকবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইলেন। ললিতা ইশারা করিয়া গিরিনকে একপাশে ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি কথা কহিতে লাগিল। শেখর সম্মুখের চৌকিতে বসিয়া স্তব্ধ হইয়া গুরুচরণের দিকে চাহিয়া রহিল। তিনি ইতিপূর্বে ওদিকে মুখ ফিরাইয়া শুইয়াছিলেন। শেখরের পুনরাগমন জানিতে পারিলেন না। খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া শেখর উঠিয়া গেল। তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি চুপি কথাবার্তা কহিতেছিল। তাহাকে কেহ বসিতে বলিল না, আসিতে বলিল না, একটি কথা পর্যন্ত কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিল না। আজ সে নিশ্চয় বুঝিয়া আসিল ললিতা তাহাকে তাহার কঠিন দায় হইতে চিরদিনের মতো মুক্তি দিয়াছে। এখন সে নির্ভয়ে হাঁফ তুলিয়া বাঁচুক, আর শঙ্কা নাই, আর ললিতা তাহাকে জড়াইবে না। ঘরে আসিয়া কাপড় ছাড়িতে ছাড়িতে সহস্রবার মনে পড়িল আজ সে নিজের চোখে দেখিয়া আসিয়াছে গিরিনী ও বাড়ির পরম বন্ধু, সকলের আশা ভরসা এবং ললিতার ভবিষ্যতের আশ্রয়। সে কেহ নহে, এমন বিপদের দিনেও ললিতা তাহার একটি মুখের পরামর্শেরও আর প্রত্যাশী নহে। সে সহসা উফ বলিয়া একটি গদি আঁটা আরাম চৌকির ওপর ঘাড় গুঁজিয়া বসিয়া পড়িল। ললিতা তাহাকে দেখিয়া মাথার কাপড় টানিয়া দিয়া মুখ ফিরাইয়া লইয়াছিল যেন সম্পূর্ণ পর, একেবারে অপরিচিত। আবার তাহারই চোখের সম্মুখে গিরিনকে আড়ালে ডাকিয়া কত না পরামর্শ, অথচ এই লোকটিরই অভিভাবকতায় একদিন তাকেই থিয়েটার দেখিতে পর্যন্ত যাইতে দেয় নাই। তখনও একবার ভাবিবার চেষ্টা করিল, হয়তো সে তাহাদের গোপন সম্বন্ধের কথা স্মরণ করিয়া এই লজ্জায় ওরূপ ব্যবহার করিয়াছে। কিন্তু তাই বা কি করিয়া সম্ভব? তাহা হইলে এত কাণ্ড ঘটিয়াছে, অথচ একটি কথাও কি সে এতদিনের মধ্যে কৌশলে তাহাকে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিত না? হঠাৎ ঘরের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল। তিনি ডাকিয়া বলিতেছেন, কই রে, এখনো হাত মুখ ধুসনি? সন্ধে হয় যে। শেখর ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল
এবং তাহার মুখের উপর মায়ের দৃষ্টি না পড়ে এইভাবে ঘাড় ফিরাইয়া রাখিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া গেল। এই কয়টা দিন অনেক কথাই অনেক রকমের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অনেকক্ষণ আনাগোনা করিয়াছে। শুধু একটা কথা সে ভাবিয়া দেখিত না, বস্তুত দোষ কোন দিকে। একটি আশার কথা সে আজ পর্যন্ত তাহাকে বলে নাই, কিংবা তাহাকে বলিবারও সুযোগ দেয় নাই। বরঞ্চ পাছে প্রকাশ পায় সে কোনরূপ দাবি করিয়া বসে, এই ভয়ে কাঠ হইয়াছিল। তথাপি সর্বপ্রকারের অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়াই সে তাহার বিচার করিতেছিল এবং নিজের হিংসায়, ক্রোধে, অভিমানে, অপমানে পুড়িয়া মরিতেছিল। বোধ করি এমনি করিয়াই সংসারের সকল পুরুষ বিচার করে এবং এমনি করিয়াই দগ্ধ হয়। পুড়িয়া পুড়িয়া তাহার 7 দিন কাটিয়াছে। আজও সন্ধ্যার পর নিস্তব্ধ ঘরের মধ্যে সেই আগুন জ্বালাইয়া দিয়াই বসিয়াছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া মুখ তুলিয়াই তাহার হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল। কালীর হাত ধরিয়া ললিতা ঘরে ঢুকিয়া নিচে কার্পেটের উপর স্থির হইয়া বসিল। কালী বলিল, শেখরদা, আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেছি, কাল আমরা চলে যাব। শেখর কথা কহিতে পারিল না, চাহিয়া রহিল। কালী বলিল, অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা, সেসব ভুলে যেও। শেখর বুঝিল ইহার একটি কথাও কালীর নিজের নহে, সে শেখানো কথা বলিতেছে মাত্র। জিজ্ঞাসা করিল, কাল কোথায় যাবে তোমরা? পশ্চিমে। বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গের যাব, সেখানে গিরিনবাবু বাড়ি আছে। তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না, ডাক্তার বলেছেন এ দেশ বাবার সহ্য হবে না। শেখর জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? একটু ভালো। বলিয়া কালী আঁচলের ভিতর হইতে কয়েক জোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়া বলিল, জ্যাঠাইমা আমাদের কিনে দিয়েছেন। ললিতা এতক্ষণ চুপ করিয়াছিল। উঠিয়া গিয়া টেবিলের উপর একটি চাবি রাখিয়া দিয়া বলিল, আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল। একটুখানি হাসিয়া বলিল, কিন্তু টাকা কড়ি ওতে আর নেই, সমস্ত খরচ হয়ে গেছে। শেখর চুপ করিয়া রহিল। কালী বলিল, চল শেষ দি, রাত্রির হচ্ছে। ললিতা কিছু বলিবার পূর্বেই একবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, কালী, কালী, নিচে থেকে আমার জন্য 2টো পান নিয়ে এসো তো ভাই। ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুই বস কালী, আমি এনে দিচ্ছি। বলিয়া দ্রুত পদে নামিয়া গেল। খানিক পরে পান আনিয়া কালীর হাতে দিল, সে শেখরকে দিয়া আসিল। পান হাতে লইয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। চললুম শেখরদা, বলিয়া কালী পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল। ললিতা যেখানে দাঁড়াইয়াছিল সেইখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়ই ধীরে ধীরে বাহির হইয়া গেল। শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিবর্ণ পাণ্ডুর মুখে বিহবল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। সে আসিল, যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল। কিন্তু শেখরের কিছুই বলা হইল না, যেন বলিবার কথা তাহার ছিল না। এইভাবে সমস্ত সময়টুকু কাটিয়া গেল। ললিতা কালীকে ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল, কারণ সে চাহে না কোনো কথা উঠে, ইহাও সে মনে মনে বুঝিল। তাহার পরে তাহার সর্বশরীর ঝিমঝিম করিতে লাগিল, মাথা ঘুরিয়া উঠিল। সে উঠিয়া গিয়া বিছানায় চোখ বুজিয়া শুইয়া পড়িল। গুরুচরণের ভাঙা দেহ মুঙ্গেরের জলহাওয়াতেও আর জোড়া লাগিল না। বৎসরখানেক পরেই তিনি দুঃখের বোঝা নামাইয়া দিয়া চলিয়া গেলেন। গিরিন যথার্থই তাহাকে অতিশয় ভালোবাসিয়াছিলেন এবং শেষ দিন পর্যন্ত তাহার যথাসাধ্য করিয়াছিলেন।
মৃত্যুর পূর্বে তিনি সজল কণ্ঠে তাহার হাত ধরিয়া অনুরোধ করিয়াছিলেন সে যেন কোনোদিন পর না হইয়া যায় এবং এই গভীর বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয়। তিনি ইহা চোখে দেখিয়া যাইতে পারিলেন না, অসুখ বিসুখে সময় হইল না, কিন্তু পরলোকে বসিয়া যেন দেখিতে পান। গিরিন তখন সানন্দে এবং সর্বান্তঃকরণে প্রতিশ্রুত হইয়াছিল। গুরুচরণের কলিকাতার বাটিতে যে ভাড়াটিয়া ছিল তাহার মুখে ভুবনেশ্বরী মধ্যে মধ্যে সংবাদ পাইতেন। গুরুচরণের মৃত্যু সংবাদ তাহারাই দিয়াছিল। তাহার পর এ বাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটিল। নবীন রায় হঠাৎ মারা গেলেন। ভুবনেশ্বরী শোকে দুঃখে পাগলের মতো হইয়া বড় বধূর হাতে সংসার সঁপিয়া দিয়া কাশী চলিয়া গেলেন। বলিয়া গেলেন আগামী বৎসর শেখরের বিয়ের সমস্ত ঠিক হইয়া গেলে তিনি আসিয়া বিবাহ দিয়া যাইবেন। বিবাহের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করিয়াছিলেন এবং পূর্বেই হইয়া যাইত, শুধু তাহার মৃত্যু হওয়াতেই 1 বৎসর স্থগিত ছিল। কন্যাপক্ষের আর বিলম্ব করা চলে না, তাই তাহারা কাল আসিয়া আশীর্বাদ করিয়া গিয়াছিল। এই মাসেই বিবাহ। আজ শেখর জননীকে আনিতে যাইবার উদ্যোগ করিতেছিল। আলমারি হইতে জিনিসপত্র নামাইয়া তোরঙ্গ সাজাইতে গিয়া অনেক দিন পরে তাহার ললিতার কথা মনে পড়িল। সব সেই করিত। 3 বৎসরের অধিক হইল তাহারা চলিয়া গিয়াছে। ইহার মধ্যে তাহাদের কোনো সংবাদই সে জানে না, জানিবার চেষ্টাও করে নাই, বোধ করি ইচ্ছাও ছিল না। ললিতার উপরে ক্রমশ তাহার একটা ঘৃণার ভাব আসিয়াছিল, কিন্তু আজ সহসা ইচ্ছা করিল যদি কোনো মতে একটা খবর পাওয়া যায়, কে কেমন আছে। অবশ্য ভালো থাকিবারই কথা, কারণ গিরিনের সঙ্গতি আছে তাহা সে জানিত। তথাপি সে শুনিতে ইচ্ছা করে কবে বিবাহ হইয়াছে, তাহার কাছে কেমন আছে, এই সব। ও বাড়ির ভাড়াটিয়ারাও আর নাই, মাস 2 হইল বাড়ি খালি করিয়া চলিয়া গিয়াছে। শেখর একবার ভাবিল চারুর বাপকে গিয়া জিজ্ঞেস করিবে, কারণ তাহারা গিরিনের সংবাদ নিশ্চয়ই রাখেন। ক্ষণকালের জন্য তোরঙ্গে গুছানো স্থগিত রাখিয়া সে শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়া এইসব ভাবিতে লাগিল। এমন সময় দ্বারের বাহিরে দাঁড়াইয়া পুরাতন দাসী কহিল, ছোটবাবু, কালীর মা একবার আপনাকে ডেকে পাঠিয়েছেন। শেখর মুখ ফিরাইয়া অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, কোন কালীর মা? দাসী হাত দিয়া গুরুচরণের বাড়িটা দেখাইয়া বলিল, আমাদের কালীর মা ছোটবাবু, তারা কাল রাত্রিরে ফিরিয়েছেন যে। চলো যাচ্ছি বলিয়া সে তৎক্ষণাৎ নামিয়া গেল। তখন বেলা পড়িয়া আসিতেছিল। সে বাড়িতে পা দিতেই বুক ভরা কান্নার রোল উঠিল। বিধবা বেশধারিণী গুরুচরণের স্ত্রীর কাছে গিয়া সে মাটিতেই বসিয়া পড়িল এবং কোঁচার খুঁট দিয়া নিঃশব্দে চোখ মুছিতে লাগিল। শুধু গুরুচরণের জন্য নহে, সে নিজের পিতার শোকেও আর একবার অভিভূত হইয়া পড়িল। সন্ধ্যা হইলে ললিতা আলো জ্বালিয়া দিয়া গেল। দূর হইতে গলায় আঁচল দিয়া তাহাকে প্রণাম করিল এবং ক্ষণকাল অপেক্ষা করিয়া ধীরে ধীরে চলিয়া গেল। শেখর 17 বর্ষিয়া পরস্ত্রীর প্রাণে চোখ তুলিয়া চাহিতে বা ডাকিয়া কথা কহিতে পারিল না। তথাপি আর চোখে যতটা সে দেখিতে পাইয়াছিল, মনে হইল ললিতা যেন আরও বড় হইয়াছে এবং অত্যন্ত কৃশ হইয়া গিয়াছে। অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা যাহা বলিলেন তাহার মর্ম এই যে, এই বাড়িটা তিনি বিক্রয় করিয়া মুঙ্গেরে জামাইয়ের আশ্রয়ে থাকিবেন, এই তাঁর ইচ্ছা। বাড়িটা বহুদিন হইতে শেখরের পিতার ক্রয় করিবার ইচ্ছা ছিল। এখন উপযুক্ত মূল্যে তাহারাই ক্রয় করিলে ইহা একরকম নিজেদেরই থাকিবে। তাহার নিজেরও কোনরূপ ক্লেশ বোধ হইবে না এবং ভবিষ্যতেও কখনো তিনি এদেশে আসিলে 2-1 দিন বাস করিয়া যাইতেও পারিবেন, এই সব। শেখর মাকে জিজ্ঞাসা করিয়া তাহার যথাসাধ্য করিবে বলায় তিনি চোখ মুছিয়া বলিলেন,
দিদি কি আর এর মধ্যে আসবেন না শেখর? শেখর জানাইল আজ রাত্রেই তাকে সে আনিতে চাইবে। অতঃপর তিনি একটি একটি করিয়া অন্যান্য সংবাদ জানিয়া লইলেন। শেখরের কবে বিবাহ, কোথায়, কত হাজার, কত অলঙ্কার, নবীন রায় কি করিয়া মারা গেলেন, দিদি কি করিলেন ইত্যাদি অনেক কথা বলিলেন এবং শুনিলেন। শেখর যখন ছুটি পাইল তখন জ্যোৎস্না উঠিয়াছে। এই সময়ে গিরীন্দ্র উপর হইতে নামিয়া বোধ করি তাহার দিদির বাটিতে গেল। গুরুচরণের বিধবা দেখিতে পাইয়া প্রশ্ন করিলেন, আমার জামাইয়ের সঙ্গে তোমার আলাপ নেই শেখরনাথ? এমন ছেলে সংসারে আর হয় না। শেখরের তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, তাহা সে জানাইল এবং আলাপ আছে বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। কিন্তু বাহিরের বসিবার ঘরের সম্মুখে আসিয়া তাহাকে সহসা থামিতে হইল। অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়াইয়াছিল। বলিল, শোনো, মাকে কি আজকেই আনতে যাবে? শেখর বলিল, হ্যাঁ হ্যাঁ। তিনি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন? হ্যাঁ, প্রায় পাগলের মতো হয়েছিলেন। তোমার শরীর কেমন আছে? ভালো আছে বলিয়া শেখর তাড়াতাড়ি চলিয়া গেল। রাস্তায় আসিয়া তাহার আপাদমস্তক লজ্জায় ঘৃণায় শিহরিয়া উঠিল। ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়া তাহার নিজের দেহটাও যেন অপবিত্র হইয়া গিয়াছে এমনই মনে হইতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া সে যেমন তেমন করিয়া তোরঙ্গ বন্ধ করিয়া ফেলিল এবং তখনও গাড়ির বিলম্ব আছে জানিয়া আরেকবার শয্যাশ্রয় করিয়া ললিতার বিষাক্ত স্মৃতিটাকে পোড়াইয়া নিঃশেষ করিয়া দিবে শপথ করিয়া সে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার দাবানল জ্বালিয়া দিল। দাহনের যাতনায় সে তাহাকে মনে মনে অকথ্য ভাষায় তিরস্কার করিল, এমনকি কুলোটা পর্যন্ত বলিতে সংকোচ করিল না। তখন কথায় কথায় গুরুচরণের স্ত্রী বলিয়াছিলেন, এ তো সুখের বিয়ে নয়, তাই শেষ পর্যন্ত কারো মনে ছিল না, নইলে ললিতা তখন তোমাদের সকলকেই সংবাদ দিতে বলেছিল। ললিতার এই স্পর্ধাটা যেন সমস্ত আগুনের উপরেও শিখা বিস্তার করিয়া প্রজ্বলিত হইতে লাগিল। শেখর মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখনও তাহার বিবাহের 10-12 দিন বিলম্ব ছিল। দিন তিনেক পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসিয়া একটা ডালায় কি কতকগুলো তুলিতেছিল। শেখর জানিত না, তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ থতমত খাইয়া দাঁড়াইল। ললিতা মুখ নিচু করিয়া কাজ করিতে লাগিল। মা কারণ জিজ্ঞাসা করিলেন। সে যে জন্য আসিয়াছিল তাহা ভুলিয়া গিয়া, না এখন থাক বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ললিতার মুখ দেখিতে পায় নাই, কিন্তু তাহার হাত দুইটির ওপর তাহার দৃষ্টি পড়িয়াছিল। তাহা সম্পূর্ণ নিরাভরণ না হইলেও দুগাছি করিয়া কাঁচের চুড়ি ছাড়া আর কিছু ছিল না। শেখর মনে মনে ক্রূর হাসি হাসিয়া বলিল, এ আরেক রকমের ভরম। গিরিন সঙ্গতিবান তাহা সে জানিত, তাহার পত্নীর হাত এরূপ অলঙ্কার শূন্য হইবার কোনো সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না। সেই দিন সন্ধ্যার সময় সে দ্রুতপদে নিচে নামিয়া আসিতেছিল। ললিতাও সেই সিঁড়িতে ওপরে উঠিতেছিল। এক পাশে ঘেঁষিয়া দাঁড়াইল, কিন্তু শেখর নিকটে আসিতেই অত্যন্ত সংকোচের সহিত মৃদুকণ্ঠে বলিল, তোমাকে একটা কথা বলবার আছে। শেখর এক মুহূর্ত স্থির হইয়া বিস্ময়ের স্বরে বলিল, কাকে? আমাকে? ললিতা তেমনি মৃদুস্বরে বলিল, হ্যাঁ তোমাকে। আমার সঙ্গে আবার কি কথা? বলিয়া শেখর পূর্বাপেক্ষা দ্রুতপদে নামিয়া গেল। ললিতা সেইখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল। নিরতিশয় বিস্ময়ের সহিত চোখ তুলিয়া দেখিল গিরিন প্রবেশ করিতেছে। গিরিন নমস্কার করিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া বসিল।
শেখর প্রতি নমস্কার করিয়া সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। উভয়ের চোখের পরিচয় ছিল বটে, কিন্তু আলাপ ছিল না, এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেহই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। গিরিন একেবারেই কাজের কথা পারিল, বলিল, বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় আপনি শুনেছেন, বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আজ আমাকে দিয়ে বলে পাঠালেন শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তাঁরা এ মাসেই মুঙ্গেরে ফিরে যেতে পারেন। গিরিনকে দেখিবা মাত্রই শেখরের বুকের মধ্যে যে ঝড় উঠিয়াছিল, কথাগুলো তাহার কিছুমাত্র ভালো লাগিল না। অপ্রসন্ন মুখে বলিল, সে ঠিক কথা, কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক, তাকে বলা আবশ্যক। গিরিন মৃদু হাসিয়া বলিল, সে আমরাও জানি, কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয়। শেখর তেমনই জবাব দিল, আপনি বললেও হতে পারে, ও পক্ষের অভিভাবক এখন আপনি। গিরিন কহিল, আমার বলার আবশ্যক হলে বলতে পারি, কিন্তু কাল শেষদি বলছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হতে পারে। শেখর মোটা তাকিয়াটায় হেলান দিয়া বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল। সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল, কে বললেন? গিরিন বলিল, সেজদি, মানে ওই ললিতাদি বলছিলেন। শেখর বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। তারপরে গিরিন কি যে বলিয়া গেল তাহার এক বিন্দুও তাহার কানে গেল না। খানিকক্ষণ বিহুবল দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, আমাকে মাপ করবেন গিরিনবাবু, কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি? গিরিন জিভ কাটিয়া বলিল, আগে না, ওদের সকলকেই আপনি জানেন, কালীর সঙ্গে আমার কিন্তু সেরকম তো কথা ছিল না। গিরিন ললিতার মুখে সব কথাই শুনিয়াছিল, কহিল, না কথা ছিল না সে কথা সত্য। গুরুচরণবাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন আমি আর কোথাও যেন বিবাহ না করি। আমিও প্রতিশ্রুত হই। তাঁর মৃত্যুর পরে শেষ দিদি আমাকে বুঝিয়ে বলেন, অবশ্য এসব কথা আর কেউ জানে না, যে ইতিপূর্বেই তাঁর বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন। এসব কথা আর কেউ হয়তো বিশ্বাস করতো না, কিন্তু আমি তাঁর একটা কথা অবিশ্বাস করিনি। তাছাড়া স্ত্রীলোকের একবারের অধিক বিবাহ হতে পারে না। ও কি? শেখরের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিয়াছিল। এখন সেই বাষ্প অশ্রুধারায় চোখের কোণ বাহিয়া গিরিনের সম্মুখেই ঝড়ো ঝড়ো করিয়া ঝরিয়া পড়িল। কিন্তু সেদিকে তাহার চৈতন্য ছিল না। তাহার মনেও পড়িল না পুরুষের সম্মুখেই পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া অত্যন্ত লজ্জাকর। গিরিন নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার মনে মনে সন্দেহ ছিলই, আজ সে ললিতার স্বামীকে নিশ্চয়ই চিনিতে পারিল। শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল, কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। গিরিনের মুখের উপর প্রচ্ছন্ন বেদনার গাঢ় ছায়া পড়িল, কিন্তু পরক্ষণেই সে মৃদু মৃদু হাসিতে লাগিল। আস্তে আস্তে বলিল, সে কথার জবাব দেওয়া অনাবশ্যক। তাছাড়া স্নেহ যত বড়ই হোক, জেনে শুনে কেউ পরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না। যাকগে, গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করিতে চাইনি। বলিয়া সে আর একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ যাই, আবার অন্য সময় দেখা হবে, বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল। গিরিনকে শেখর চিরদিনই মনে মনে বিদ্বেষ করিয়াছে। এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হইয়াছিল, কিন্তু আজ সে চলিয়া যাইবা মাত্র শেখর উঠিয়া আসিয়া ভূমিতলে বারংবার মাথা ঠেকাইয়া এই অপরিচিত ব্রাহ্ম যুবকটির উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল। মানুষ নিঃশব্দে যে কত বড় স্বার্থত্যাগ করিতে পারে, হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করিতে পারে, তাহা আজ সে প্রথম দেখিল। অপরাহ্নবেলায় ভুবনেশ্বরী নিজের ঘরের মেঝে বসিয়া ললিতার সাহায্যে নূতন বস্ত্রের রাশি থাক দিয়া সাজাইয়া রাখিতেছিলেন। শেখর ঘরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল। আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পলাইল না। মা চাহিয়া দেখিয়া বলিলেন, কি রে? শেখর জবাব দিল না, চুপ করিয়া থাক দেওয়া দেখিতে লাগিল। খানিক পরে বলিল, ও কি হচ্ছে মা? মা বলিলেন, নতুন কাপড় কাকে কিরকম দিতে হবে হিসেব করে দেখছি, বোধ করে আরও কিছু কিনতে হবে না মা? ললিতা ঘাড় নাড়িয়া সায় দিল। শেখর হাসি মুখে বলিল, আর যদি বিয়ে না করি মা?
ভুবনেশ্বরী হাসিলেন, বলিলেন, তা তুমি পারো, তোমার গুণের ঘাট নেই বাবা। শেখরও হাসিয়া বলিল, তাই বোধ করি হয়ে দাঁড়ায় মা। মা গম্ভীর হইয়া বলিলেন, ও কি কথা, এমন অলক্ষণে কথা মুখে আনিস নে শেখর। শেখর বলিল, এতদিন তো মুখে আনিনি মা, কিন্তু আর না আনলে নয়, আর চুপ করে থাকলে মহাপাতক হবে মা। ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন। শেখর বলিল, তোমার এই ছেলেটির অনেক অপরাধী তুমি ক্ষমা করে এসেছ, এইটাও ক্ষমা করো মা। আমি সত্যি এ বিয়ে করতে পারবো না। পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরী সত্যই উদ্বিগ্ন হইলেন, কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা তাই হবে, এখন যা তুই এখান থেকে, আমাকে জ্বালাতন করিস না শেখর, আমার অনেক কাজ। শেখর আরেকবার হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া শুষ্ক স্বরে বলিল, না মা, সত্যিই বলছি তোমাকে, এ বিয়ে হতে পারবে না। কেন, এ কি ছেলে খেলা? ছেলে খেলা নয় বলেই তো বলছি মা। ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া সরসে বলিলেন, কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর, ওসব গোলমেলে কথা আমার ভালো লাগে না। শেখর মৃদুকণ্ঠে বলিল, আর একদিন শুনো মা, আর একদিন বলবো। আর একদিন বলবি? তিনি কাপড়ের গোছা একধারে ঠেলিয়া দিয়া বলিলেন, তবে আজই আমায় কাশি পাঠিয়ে দে, এমন সংসারে আমি একটি রাতও কাটাতে চাইনি। শেখর অধমুখে বসিয়া রহিল। ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন, ললিতাও আমার সঙ্গে কাশি যেতে চায়, দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করতে পারি। এবার শেখর মুখ তুলিয়া হাসিল, তুমি নিয়ে যাবে, তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা, তোমার হুকুমের বড় ওর আবার কি আছে। ছেলের হাসি মুখ দেখিয়া তিনি মনে মনে একটু আশান্বিত হইলেন। ললিতার পানে একবার চাহিয়া দেখিয়া বলিলেন, শুনলি মা ওর কথা, ও মনে করে আমি ইচ্ছা করলেই যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি, আরে ওর মামির মত নিতে হবে না। ললিতা জবাব দিল না। শেখরের কথাবার্তার ধরনে সে মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। শেখর বলিয়া ফেলিল, তাকে জানাতে চাও জানাও গে, সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যা বলবে তাই হবে মা। এ আমিও মনে করি, যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে, ও তোমার পুত্রবধূ মা। বলিয়া ফেলিয়াই শেখর ঘাড় হেঁট করিয়া রহিল। ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। জননীর সম্মুখে সন্তানের মুখে একই পরিহাস। এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া বলিলেন, কি বললি, ও আমার কি? শেখর মুখ তুলিতে পারিল না, কিন্তু জবাব দিল। আস্তে আস্তে বলিল, ওই তো বললুম মা, আজ নয় 4 বৎসরের বেশি হলো, তুমি সত্যই ওর মা। আমি আর বলতে পারি না মা, ওকে জিজ্ঞেস করো, ওই বলবে। বলিয়াই দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্যোগ করিতেছে। সেও উঠিয়া আসিয়া তাহার পাশে দাঁড়াইল এবং উভয়ে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল। ভুবনেশ্বরীর 2 চোখ দিয়া আনন্দাশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তিনি ললিতাকে সত্যই অত্যন্ত ভালোবাসিতেন। সিন্দুক খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন। সমস্ত শুনিয়া বলিলেন, তাই বুঝি গিরিনের কালীর সঙ্গে বিয়ে হয়েছে? ললিতা বলিল, হ্যাঁ মা, তাই। গিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা জানি না, আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তাঁর ইচ্ছে, কিন্তু তিনি আছেন। ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন, আছে বই কি মা, আছে, আশীর্বাদ করি জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক। একটু বসো মা, আমি অবিনাশকে জানিয়ে আসি যে বিয়ের কোণে বদল হয়ে গেছে। বলিয়া হাসিয়া বড় ছেলের ঘরের দিকে চলিয়া গেলেন।